দেশকে আপনার ঠান্ডা করেন আপনার। মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে, রাস্তায় বেরোতে পারে না, এইখানে রামদাও নিয়ে ঘুরে, ওইখানে ছুরি নিয়ে করে, ওইখানে হুমকি দেয়, ওই জায়গায় ফোন করে যে আসতে পরে খুন করে ফেলাবো, 2 ঘন্টার মধ্যে খুন করে ফেলানো। এগুলো হচ্ছে, আমি নিজেই তো ভিকটিম। ট্রাম্প একটা রহস্যের সৃষ্টি করলেন লাস্ট মোমেন্টে, অনেক কথার মধ্যে, যে $29 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় 352 কোটি টাকা। এটা একটা বড় ধরনের ফান্ড। ওনার কথার মধ্যে কয়েকটা এলিমেন্ট আছে। একটা হচ্ছে যে ফার্ম বা এনজিও, এটা মাত্র 2 জন ব্যক্তি, অর্থাৎ উনি বলতে চাচ্ছেন খুব হুম। ছোট। দ্বিতীয় কথা, উনি বলছেন যে এটা আননোন, কেউ তার কথা এটা জানতো না। এই একটা কথা বলছেন। আর একটা কথা যে বোঝা যায়, ইমপ্লাই হয়, যে এটা হঠাৎ করে সৃষ্টি হয় নাই, কারণ এই ফার্মটা এখানে $10,000, ওখানে $10,000 করে পেত, অর্থাৎ হুম। এই ইসের থেকে যেটা ফুটে ওঠে, এটা ছোটখাটো একটা, খুব ছোট একটা এনজিও, হুম। যে এরা বিভিন্ন জায়গা থেকে অনুদান পেত, $10,000, এখানে তো $10,000, এবং হঠাৎ করে তারা $29 মিলিয়ন চেক পেয়ে গেছে, চেক। এবং হুম। তারা এখন বেশ রিচ। তারপরে তো উনি ওনার ক্যারেক্টারিস্টিক ওয়েতে বলছেন যে তারা এখন খুব ধনী হবে, বিজনেস ম্যাগাজিনে তাদের নামটা উঠবে। তো এইখান থেকে যেটা বোঝা যায় যে সে কাগজ দেখে বলছে, অর্থাৎ হুম। বিষয়টা সত্য। তো এখন ছোট এনজিও গুলি কারা, এবং তার মধ্যে দেখতে হবে যে হুম। আহ, আমেরিকার সাথে যাদের একটা ভালো সম্পর্ক আছে সেই ধরনের এনজিওই হবে। হুম। আমেরিকার সাথে যেসব এনজিও সম্পৃক্ত আছে, যেমন ধরেন আপনার সুজন বলেন, হুম। যে ডক্টর বদিউল আলম মজুমদার, আমি নাম ধরেই বলি কারণ হুম। তাতে হবে। কিন্তু উনার এনজিও তো অচেনা না, এবং ট্রাম্পের এটার সাথে খাপ খায় না, কারণ ওনার এনজিও অনেক রাইট, বড়, ভাঙ্গা অনেক পড়ে। বড় বাংলাদেশের। হ্যাঁ। আহ, তৈরি। হ্যাঁ, হুম। সুতরাং দুজনের ট্রাম্পের না, অন্তত পক্ষে দুজনের না এটা। হুম। দুজনের না এটা, এবং এটা আননোনও কিছু না। সুতরাং আমরা তাকে এলিমিনেট করতে পারি, তাকে আমরা এলিমিনেট করতে পারি। মানে এবং যে আমাদের বড় সন্দেহের তালিকা থেকে। হুম। সন্দেহ তালিকা থেকে এক ধাক্কায় আপনি এলিমিনেট করে ফেলতে পারেন। এবং আরেকটা আসে, যেটা আমি এক সময় চেয়ারম্যান ছিলাম, সিজিএস। সিজিএস কেও এলিমিনেট করা যায়, কারণ সিজিএস এর স্টাফ 2 জন না, কমপক্ষে 50 জন স্টাফ, এবং এটা একেবারে আননোন না, ইট ইস এ নোন। সুতরাং ইউ ক্যান এলিমিনেট দ্যাট অলসো, যে এটা ট্রাম্পের ইসের সাথে মিলে না। আমি মানে এই প্রসেস হ্যাঁ। অফ এলিমিনেশনে রাইট, দিয়ে চমৎকার। যাচ্ছি। হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা, কি কি বাকি থাকে? এরপরে এরপরে হ্যাঁ। হতে হবে কি, যে আমেরিকান এমবাসির সাথে বা আমেরিকান গভর্নমেন্টের সাথে যাদের সম্পৃক্ততা আছে, পলিটিক্যাল বিষয়গুলি নিয়ে যাদের সম্পৃক্ততা আছে, যেমন আপনার অধিকার, আপনি যদি হুম। দেখেন যে অধিকার, অধিকার কিন্তু আমেরিকান এমবাসির সাথে তাদের একটা সম্পর্ক ছিল, এটা সবাই জানে। এবং হুম। অধিকার খুব বড় অর্গানাইজেশন না। সুতরাং অধিকারের দিকে অঙ্গুলি কিছুটা হলেও ই করা ট্রাম্পের সাথে মিলে যায়, মিলে যায়। আর একটা অর্গানাইজেশনের সাথে মিলে যায়, সেটা হচ্ছে তারা আবার ই নিয়ে কাজ করে, নদী টদী নিয়ে কাজ করে, সেটা হচ্ছে বেলা, এই যে বর্তমানে রিজওয়ানা, সৈয়দা রিজওয়ানা হাসানেরই। তারও কিন্তু ছোট এনজিও, তার মাত্র একজন স্টাফ, সে আর একজন নিয়ে 2 জন, এই 2 জনেরই সে তারটা মিলে যায় একেবারেই। সুতরাং আপনি যদি বলেন আহ, তার এই মানে যে আমি একটা এই রহস্য, দুজনে আবার বর্তমানে উপদেষ্টা। হ্যাঁ বর্তমানে উপদেষ্টা, বর্তমানে উপদেষ্টা হওয়ার, টাকা পাওয়ার সাথে উপদেষ্টা কন্ট্রাডিক্টরি তো না, বরং রাইট, রাইট, কমপ্লিমেন্টারি, রাইট। বরং কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি। সুতরাং আহ, এই যে আমার মানে ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু আমি এনজিওদেরকে চিনি, এনজিওদের শুনি কথাবার্তা, তাতে আমার এই 2টা এনজিও আছে, এবং দে শুড কাম ফরওয়ার্ড, এবং বলা উচিত যে আমাদের যত ফাইন্যান্স আছে ওদের ব্যাংক অ্যাকাউন্ট করে চেক করে দেখো, তা না হলে পাবলিকের মনে একটা সন্দেহ হবে। আমি যেমন ওপেনলি বললাম, অনেকেই কথাগুলি বলতেছে, আমিও কিছু দু একটা কল পাইছি। সেই জন্য এই যেহেতু আমি দু একটা কল পাইছি পত্র পত্রিকা থেকে, সেই জন্য আমি জিনিসটাকে খোলাসা করলাম যে কারা হতে পারে, কারা হতে পারে না। এটার হয়তো জাস্ট স্পেকুলেশন। কেউ মানে এটাকে মানে পার্সোনাল অ্যাটাক ওই ঠিক হিসেবে আছে, এটা আমরা জাস্ট, নেবেন না। যেহেতু যেহেতু ডোনাল্ড ট্রাম্পও তো নাম বলেননি, তিনি তো বলেছেন দুইজনের। হুম। ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প তো নামও বলেন, সে কারণে আমাদের সন্দেহ তো হতেই পারে কারা এর মধ্যে। হ্যাঁ, ট্রাম্প একটা একটা মানে
ওই পিনাকি আইডিয়া যেমন দিয়েছে। ওদিক থেকে গন্ডগোল পাকাই দিতেছে, নানাবিধ কথা বলে প্যারিস থেকে, এবার ট্রাম্প সাহেব ওয়াশিংটন থেকে আরেকটা এই মানে সৃষ্টি করে ফেললেন। এই এখন জানা যাবে ডেফিনেটলি এতগুলি টাকা, এবং ট্রাম্প যখন বলছে এটা বের হয়ে আসবে টুডে অর টুমরো, ডেফিনেটলি ইট উইল বি ফুডস রিভিলড। ম্যাগাজিনেও নাম আসবে কিছুদিন পর, দেখি। জি। যে বাকি জি। রইলো আপনার আহ, যে অবস্থা দেখতে পাচ্ছেন বর্তমানে সারা দেশে, আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি, পাশাপাশি হত্যা, ছিনতাই, রাহাজানি, এবং বিশেষ করে আপনার যে সার্বিক অবস্থা আইন শৃঙ্খলার এই অবনতি হওয়ার পেছনের কারণ কি বলে মনে করেন হঠাৎ করে এভাবে চতুর্দিকে? না, হঠাৎ করে না, এটা গ্রাজুয়ালি আপনার খুব খারাপের দিকে যাচ্ছে এবং চলে গেছে অলরেডি, খুবই খারাপ অবস্থায় চলে গেছে। এটার একটা কারণ হচ্ছে যে সরকার তো খুব দুর্বল, যতটা দুর্বল তার থেকে বেশি দুর্বল বলে প্রতীয়মান হয়, লোকে দুর্বল ভাবে। আর এদের যে স্ট্রং একটা অ্যাকশন নেওয়া উচিত ছিল, অর্থাৎ যারা এইসব মাস্তানি, যারা এইসব খুন খারাপি রাহাজানি, জমি দখল চাঁদাবাজি এগুলি করছে সারা বাংলাদেশ ব্যাপী, তাদের বিরুদ্ধে ওনারা কোনো অ্যাকশন নেয় নাই। ওনারা কতগুলো বৃদ্ধ, বৃদ্ধা, বৃদ্ধই বলবো, বৃদ্ধ কতগুলি নেতাকে ধরছে, তাদেরকে আনে, বাসে করে আনে, তারা আবার হাসি তামসা খুনসুটি করতে করতে আবার চলে যায়। আহ, এটা তো কোনো কথা না। কথা হচ্ছে কি, এরা তো আছেই, এরা তো মাস্টার মাইন্ড। কিন্তু আসল হচ্ছে যে, ধরুন আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দেই। আওয়ামী হুম। লীগের যারা কমিটিতে ছিল, বিভিন্ন স্তরের কমিটি, যেমন আপনার জাতীয় কমিটি, তারপরে কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, আপনার সাংগঠনিক 75টা সাংগঠনিক ডিস্ট্রিক্ট আছে, তারপরে আপনার 400-500-র মতো উপজেলা কমিটি আছে, 130-140টা থানা কমিটি আছে, আহ, হুম। মহানগর কমিটি আছে, আহ, আপনার ইউনিয়ন কমিটি আছে, এবং হুম। সারা বাংলাদেশে তাদের ওয়ার্ড কমিটি আছে। এই এক একটা কমিটিতে কোথাও 51 জন, কোথাও 69 জন, কোথাও 71 জন করে মেম্বার, প্লাস অফিস বিয়ার, দেয়ার অফিস বিয়ার। যে আপনি একটা রেয়ার ঘটনা যে কমিটিতে ঢুকছে, টাকা পয়সা দিয়ে হোক, তদবির করে হোক, কিন্তু কোন রকমের দুর্নীতি, এই জমি দখল করা, কিংবা জমি বিক্রি হলে সেখানে দালালি করা, কিংবা কাউকে জেলের মধ্যে ঢুকাই দিয়ে ছাড়াই আনা, টাকা নেওয়া, এটা করা সেটা করা, খুন খারাপি সহ সকল রকমের চাঁদাবাজির সাথে জড়িত থাকে নাই, এরকম হয়তো 5টা লোক আপনি পাবেন। 5টা লোক পাবেন কিন্তু সন্দেহ, 5টা লোক পাবেন কিন্তু সন্দেহ, এরকম একটা অবস্থা। এই লোকের সংখ্যা কত জানেন আওয়ামী লীগের? এক্সাক্টলি আমি বলে দিতে পারি, 25,12,000 এই যে অফিস বিয়ারার, শুধু আওয়ামী লীগের 25,12,000। এখন আসে যুবলীগ, তাদেরও হুম। কিন্তু ওয়ার্ড লেভেল পর্যন্ত আছে। আপনি আসে স্বেচ্ছাসেবক লীগ, আপনি আসে মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, এখন কত লীগ আছে একেবারে বাংলাদেশের রুট লেভেল পর্যন্ত বিস্তৃত, প্রত্যেকেই অপরাধের সাথে জড়িত। তাদের কয়জনকে আপনি ধরছেন? আপনি ধরেন নাই। এই সব লোকগুলি তো বসে নাই, তার টাকা আছে, সেই টাকা দিয়ে তারা বাসস্থান পালতেছে, জমি, তারাও এখনো জমি ঘাট দখল করে, এখনো তারা লুটপাট করায়। এইসবের পেছনে তো এই লোকগুলি আছে, দে আর দ্য ক্রিমিনালস। আপনি তাদেরকে ধরবেন না, আবার মনে করবেন আইন শৃঙ্খলা ভালো হয়ে যাবে। এটা তো ইনুস সাহেব এবং তার টিম, এখানে সম্পূর্ণভাবে একেবারে আপনার বালক না নাবালকের মতো তাদের মানে আহ, 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 হয়েছে, মানে অ্যাটিটিউড বা অ্যাপ্রোচ হয়েছে একেবারে। তারা এই ডিস্ট্রিক্ট লেভেলে ট্রাইব্যুনাল করে হোক, যেভাবে হোক, তারা কি কোনো লোক ধরছে? উপজেলা লেভেলে ধরছে? ধরে না, এগুলো তো ক্রিমিনাল তো। আপনার আওয়ামী লীগের, ইউনিয়ন আওয়ামী লীগের যে চেয়ারম্যান বা সেক্রেটারি, সেগুলি কি ভালো লোক? যদি ভালো লোক হয় তাদেরকে নিয়ে আসেন। ভালো লোক হলে তাদেরকে আপনার আমি তাকে স্যালুট করব, এই কারণে যে এত দুর্নীতির মধ্যে তারা ভালো রয়েছে। আপনি পাবেন না এই হুম। 25 লক্ষ সাথে। আপনি ধরেন ইনু সাহেবের দলের লোক, মেনন সাহেবের দলের লোক জায়গায় জায়গায়, তারপরে আপনার জাতীয় পার্টি, এদের যারা লেসপেন্সার ছিল, এদের যারা কি বলে উপবৃত্তি খাইতো যেসব পার্টি, সেগুলিরও তো এরকম করছে। এই লোকগুলিকে ধরতে হবে, ধইরা
জেলে দিতে হবে, সবাইকে ধরতে পারবেন না, 1 কোটির মতো ক্রিমিনাল আছে, 50,000 ধরেন সিম্বলিক ওয়েতে, ধরে 7 বছর 8 বছর 5 বছর যা হয় জেল দিয়ে দেন, জেল দিয়ে পাঠাই দেন, দরকার হলে উপকূলে পাঠাই দেন, দ্বীপে পাঠাই দেন, দেশকে আপনি ঠান্ডা করেন। আপনার মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে, রাস্তায় বেরোতে পারে না, এইখানে রামদাও নিয়ে ঘুরে, ওইখানে ছুরি নিয়ে করে, ওইখানে হুমকি দেয়, ওই জায়গায় ফোন করে যে আসতে বলে খুন করে ফেলাবো, 2 ঘন্টার মধ্যে খুন করে ফেলানো, এগুলো হচ্ছে। আমি নিজেই তো ভিকটিম, আমি নিজেই ভিকটিম, আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আমাকেও। তার কারা হুমকি দেয়? হুম। আওয়ামী লীগের পলাতক থেকে তারা হুমকি দিচ্ছে। এখন এইটাকে কাকে বলবেন? আমি বলি থানায় বললে তো কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। আপনি কাকে বলবেন? নোবডি ইজ ইন চার্জ, দ্যাটস দ্য প্রবলেম। এখানে এইটার থেকে যদি আপনার, যদি সরকার সরকার যদি স্ট্রং অ্যাকশন না নেয়, এইটা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এই কিন্তু এই জায়গা থেকে স্ট্রং গড়ায়। অ্যাকশন সরকারের মধ্যে সেই স্ট্রং অ্যাকশন নেওয়ার মতো ওই ক্যাপাসিটি আছে বলে আপনি মনে করেন? ওই ওই স্ট্রং মানসিকতা আছে বলে, ওই সক্ষমতা আছে বলে মনে করেন? যিনি দায়িত্বে রয়েছেন তিনি কি সেই সক্ষমতা তার কি উনি সেই উনি সক্ষমতা একা না, উনি একা না, ডক্টর ইউনূসেরও সেই আমি সক্ষমতা নাই। ডক্টর ইউনূসের কথা সুতরাং বাদই দিলাম, তিনি তো আর সবকিছু দেখবার কোনো সুযোগ নেই। তাকে তো আমরা যে না, কোনো দেখা তার বিষয়ে দায়িত্ব, তাকে তার তো আমরা এই তুলনামূলক জিনিসটাকে, বিচার। হ্যাঁ, সে কিন্তু ক্রাইমসটাকে দেখবে না। এই যে আইন শৃঙ্খলাকে রক্ষার দায়িত্বে যিনি আছেন, যারা আছেন, তারা এই পর্যন্ত কোনো ধরনের জবাবদিহিতার মুখে নিজেদের অবস্থাকে তুলে ধরতে পেরেছেন? এই পর্যন্ত আমি কতগুলো সেজন্য, ব্যর্থতার দায়ে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে? কেউ কি বলেছে যে আমরা পারিনি, দুঃখিত, আমাদের আমরা সরে যাচ্ছি, অন্য কাউকে দায়িত্ব দিন? অথবা কেউ কি বলেছে আমরা এই পর্যন্ত পারিনি, কালকে থেকে আমরা নতুন উদ্যমে শুরু করব, আমরা সেই পরিবর্তনটা দেখেছি, এরকম না, কোনো ওনারা ঘটনা মনে ঘটেছে? করে কি, ওনাদের একজন পাওয়া গেছে, এক এক্সিলেন্ট একটা একজন প্রেস সচিব পাওয়া গেছে। উনি মনে করেন যে ওনারা সবকিছু সামাল দিতে পেরেছেন, প্রায় উনি মাফলার গলায় এসব কথা বলেন। আহ, আহ, বলেন মানে কি, যে বলেন না যে বস্ত্র গলায় দিয়ে কথা বলে, মানে সত্য কথা বলে, একটা গ্রামের আছে। তো উনি হুম। একটা মাফলার গলায় দিয়ে বলতেন যে সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। আসলে সব সব ঠিকঠাক নাই। কারণ কি, যেদিকে যাচ্ছে এদিকে সামরিক শাসনের দিকে দেশ চলে যাচ্ছে, একেবারে ইনএভিটেবলি সামরিক শাসনের দিকে চলে যাচ্ছে, এবং সেটাই হবে। শেষ পর্যন্ত সবাই সেটাই চাইবে, আমিও চাই। আমি চাই কেন? এই ধরনের অনিশ্চয়তা, এই ধরনের এক অনিরাপদ হুম। পরিস্থিতিতে আমি বাস করতে চাই না। আমরা 16 বছর পর্যন্ত শেখ হাসিনা ডিক্টেটোরিয়াল আহ আহ, অবস্থায় বাস করছি, বাসার সামনে ডিবি থাকতো, যে কোনো সময় ধরে নিয়ে যাবে, টেনশন ছিল। আহ হুম। সেই টেনশন হয়তো এখন নাই, কিন্তু একই তো কথা, যদি কোনো সন্ত্রাসবাদীর হাতে মৃত্যু হয়, সেটাও তো কাম্য না। আহ এটা এখন আমি মনে করি কি যে ডক্টর ইউনূসের এভালুয়েট করা উচিত। হুম। যদি উনি পারেন রিসাফল করুন, আর যদি না পারেন উনি স্যালুট দিয়ে চলে যান। ওনার হুম। ওনার প্রতি এখন আমাদের শেষ বেশিরভাগ পর্যন্ত লোকের আর ওনাকেই আস্থা আমরা নাই। কিন্তু অভিযুক্ত করব, শেষ পর্যন্ত উনিই কিন্তু না, সব এ- ঘটনার এ- দায় নিতে হবে, এটাই স্বাভাবিক। আমরা এটাই আমাদের না, এটাই শ্রদ্ধা নর্মাল, এবং এটাই ভালোবাসার নর্মাল। জায়গাতে ওনাকে ওই ধরনের প্রশ্ন আমরা বিদ্ধ করব সেটা আমরা চাই না। আমরা চাই উনি তার সম্মান থাকাকালীনই যেন এটাকে একটা ভালো ম্যানেজমেন্টে উনি নিতে পারেন এবং সেটা দেখাতে না, পারেন। ওনার কারণ সেই না, প্রতিনিয়ত ওনার সেই আপনি দেখেন, সম্মান তো আর আবারও নাই। ঢাকার চিত্র কিন্তু, ঢাকার চিত্র চিত্র ভয়াবহ। যার সাথে আমি কথা বলছি সবাই একই কথা বলছে যে রাতের বেলা বেরোতে তাদের কোনো নিরাপত্তা নেই। হোয়াই? মানুষ নিরাপত্তার জন্যই তো এই পরিবর্তন করেছে। মানুষ কেন এখন এখন ভয়? এখন ডক্টর ইউনূসের প্রতি আস্থা আছে সামান্য কিছু পার্সেন্টেজ লোকের, অ্যাটলিস্ট আইন শৃঙ্খলার ব্যাপারে। ওনাকে ব্যক্তিগতভাবে দোষারোপ করা যায় না, মানে অন্য কোনো যে উনি মানে দুর্নীতিবাজ বা এই ধরনের করা যায় না, কিন্তু দুর্নীতিবাজ না, এটি একমাত্র যোগ্যতা না। আপনার দেশের লোককে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা যদি না দিতে পারে তাহলে অন্য কারোর কাছে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। যদি এইভাবে তো চলতে পারে না, এটা এভাবে চলে দেশের ভিতরে। আপনি আবার আপনি কোনটা রেখেছে বিদেশে, এই পর্যন্ত বলুন? আমরা সেই সর্বপ্রথম শুরু থেকে বলেছিলাম যে পুলিশকে সম্পূর্ণভাবে সংস্কার করতে হবে। আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছে তাদেরকে ব্যাপকভাবে তাদেরকে, জিল্লুর ভাই অবশ্যই খুব আপ- ভালোভাবে বলতে পারবে কোনটা শুনেছে বলেন। আচ্ছা, সে আগের আচ্ছা, জায়গাতে আছে এবং সেই আগের সেট আপ নিয়ে আপনি চলছেন, মানে অন্তত পক্ষে আপনি যারা। দেখেন, আমি কি একটা মিনিট শুধু বলি, যদি অ্যালাউ করেন? আপনার যে এই 6 মাস হয়ে গেল, আমরা কিন্তু আপনার প্রোগ্রামে বলছিলাম যে আরো পুলিশ নেয়ার জন্য, আরো অনেক রাইট, পুলিশ নেয়ার জন্য। সেই সেই শুরু থেকে এটাই পুলিশের বললাম ট্রেনিং আমরা। লাগে, হুম। আচ্ছা, পুলিশের ট্রেনিং এ লাগে মাত্র 3 মাস, 3 মাস বা 6 মাস। আজকে তো সব পুলিশ, আপনি 1 লক্ষ পুলিশ নিতেন,
আপনি 2 লক্ষ পুলিশ নেন না কেন, বা 1 লক্ষ নেন, 1 লক্ষ পুলিশ নিলে এই যে অনেক যুবক তরুণ তাদের চাকরি হইতো, তাদের চাকরি হইতে পারতো, এবং রাইট। দেশে আইন শৃঙ্খলাটা ফিরে আসতো, এবং সেই পুলিশ হয়তো আপনার বিনা টাকায় তারা ঢুকতো, তারা ছাত্ররা যোগ্যতার এটা ভিত্তিতে ঢুকতো। ছাত্র এটা করে দেখিয়েছে না? কমপক্ষে 1.5-2 মাস তো তারা নিজেরা স্বেচ্ছাশ্রম দিয়ে পুরো ট্রাফিক থেকে শুরু করে আরো আইন শৃঙ্খলাকে তারা সামাল দিয়েছে। কোনো এখনো তারা ট্রাফিকের হেল্প করে, তারা এখনো ট্রাফিকে হেল্প করে, আমি দেখি জায়গায় জায়গায় ছাত্রদের একটা অসাধারণ কাজ করছে। এই কয়েকজন মিলে ছাত্রদেরকে একটা গন্ডারের চামড়ায় সব গন্ডারের চামড়া তারা নিয়ে বসে আছে, আবার তারা গন্ডারের চামড়া গায়ে দিয়ে বসে আছে। এই কয়েকজন মিলে মনে করছে যে কে কি বললো যায় আসে না, আমরা আমাদের মতো চলতে থাকি। এটাই এটাই হচ্ছে এই এই অ্যাটিটিউডটাই হচ্ছে সবচেয়ে খারাপ অ্যাটিটিউড। এইভাবে তারা তো টিকে থাকতে পারবে না, তাদের হুম। প্রতি আস্থা নাই, আমার আস্থা নাই, আমার কোনো আস্থা নাই, কারণ আমি বিশ্বাস করি না যে এরা কোনো ভালো কিছু কাজ করতে পারবে। হুম। ঠিক। এরপরে চাঁদাবাজি চলছে, কোনো ধরনের ব্যবস্থা নাই। এরপর দেখা যাচ্ছে যে আহ ছিনতাই চলছে। হ্যাঁ, এরপর দেখা শুনেন, যাচ্ছে যে এরা ফ্যাসিবাদের শেষ চিহ্ন হিসেবে বঙ্গবন্ধু ভবনটাকে ধরলো, বঙ্গবন্ধু ভবন উড়িয়ে দিয়ে বুলডোজার মিছিল করে। কিন্তু ফ্যাসিবাদের শেষ চিহ্ন কিন্তু বঙ্গবন্ধু ভবন না, ফ্যাসিবাদের শেষ চিহ্ন হচ্ছে টেম্পো স্ট্যান্ডে যে চাঁদাবাজি করে, বাসের থেকে যে চাঁদা নেয়, আপনার যে এনবিআর এ যে ওই ট্যাক্স মওকুব করার জন্য হুম, দুর্নীতি করে, আপনার ট্রেড লাইসেন্সে যে দুর্নীতি করে, ঘুষ হুম, খায় যে, তারা হচ্ছে ফ্যাসিবাদের শেষ চিহ্ন। এদেরকে উচ্ছেদ করা, নিশ্চিহ্ন করাই ছিল এই আন্দোলনের বললো। মুখ্য উদ্দেশ্য। কিন্তু এটা করতে পারতো ছাত্ররা, করতে পারতো তরুণরা, করতে পারতো, কিন্তু তরুণদেরকে কাউ কাউকে কাউকে মন্ত্রণালয়ে নেওয়া হলো, কাউকে কমিটিতে নেওয়া হলো, কাউকে নেওয়া হলো না, করে সেখানে তাদেরকে ছিন্ন বিশাল ভিন্ন করে, ডিসক্রিমিনেশন করা হয়েছে, রাইট। ডিসক্রিমিনেশন করে, ছিন্ন ভিন্ন করে। তারা কেন দল করে ক্ষমতায় যাবে? তাদের ক্ষমতায় যাওয়ার, আপনি চিন্তা করেন, একজন প্রফেসর, বলা হয়েছে একজন ছাত্র শিক্ষিত জনতার লোক। আন্দোলন। ছাত্ররা আর ছাত্রদের সংশ্লিষ্ট কয়েকজন ছাড়া জনতা কোথায় আছে সরকারে, আমার বলেন তো। আপনি আর একটা জিনিস দেখেন, একজন শিক্ষিত লোক, একজন বয়স্ক লোক, প্রফেসর, সে ছাত্রদেরকে বলতেছে যে তোমরা পড়াশোনা বাদ রেখে তোমরা এসে দল করো। এটা কিভাবে হয়? এখানে এই যারা আছে অনেকেই আছে ইন্টারমিডিয়েট পাস, অর্থাৎ তারা গ্রাজুয়েশন শেষ করে নাই, তাদেরকে হাফ এডুকেটেড থাকার জন্য এনকারেজ করা হচ্ছে। এটা এটা তো হতে পারে না। যে কোনো লোকের, শিক্ষিত লোকের বা বিবেকবান লোকের উচিত হচ্ছে ছাত্রদেরকে বলা, তোমরা তোমাদের শিক্ষাটা সমাপ্ত করো। যদি শিক্ষা সমাপ্ত না করেই যদি লোকে ভালোভাবে সাকসেসফুল হয়, তাহলে সব ইউনিভার্সিটি রাখেন কেন? আপনারা বন্ধ করে দেন, আপনাদের পূর্ণ পুরোপুরি শিক্ষার দরকার নাই। এই হুম, যে কাজগুলি হচ্ছে নিজেদের স্বার্থে, তারা এই তরুণ সমাজকে ব্যবহার করলো, তরুণ সমাজের যে অসাধারণ কাজ করে দিছে একটা, আপনার 100 বছর পরেও মনে থাকবে এই সে যে রাইট। তরুণরা সংঘবদ্ধ হয়ে বুকের রক্ত দিয়ে তারা একটা ডিক্টেটরকে সরিয়ে দিছিল। সেই সেই যে অভ্যুত্থান, সেই যে স্পিরিট, সেই স্পিরিটকে কয়েকজন লোক নিজ স্বার্থে ধ্বংস করে দিছে। সেই স্পিরিটটা রাখা উচিত ছিল, সেই স্পিরিটের উপর ভিত্তি করে এই বাংলাদেশের দুর্নীতি, দুঃশাসন, অনিয়ম, সবকিছু, বৈষম্য, সবকিছু একেবারে পারতাম উড়িয়ে আমরা। দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠতে পারতো। সেই সুযোগ দেয়া হলো না, তাদেরকে এখন ভাগ যোগ করে এই ইলেকশনের প্রক্রিয়ার মধ্যে ঢুকাই দিচ্ছে। ইলেকশন প্রক্রিয়া তারা জি, যাবে কেন? তারা নিজেরাই একটা শক্তিতে, নিজেরাই একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে, নিজেরাই তাহলে একটা অন্যান্য শক্তি ছিল, রাজনৈতিক। জি। তারা একটা এটা স্ট্রং তো, শক্তি ছিল বলেই তো শেখ হাসিনাকে খেদাইতে পারছে। সেই শক্তি দুর্নীতিও খেদাইতে পারতো, সেই শক্তি হ্যাঁ, সেই চাঁদাবাজিও শক্তি খেদাইতে যদি পারতো। সবার হতো, এখন দেখা যাচ্ছে যে সবাই তো তাদের সাথে, যে এখন তারা নিজেরাই একটা শক্তি হিসেবে অন্যদেরকে দেখা যাচ্ছে যে রাজনৈতিক ভাবে মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে গেছে। এই নিয়ে নতুন বিতর্ক আছে।